তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন সিদ্দিক এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে কাল নামছে রাজুক। এফআর টাওয়ারের মালিক ফারুক তাজভির রিমান্ডে। ব্যাংক ঋণের সুদ হার না কমায় প্রধানমন্ত্রীর প্রশ্ন। বহুমুখী পণ্যে শিল্প মালিকদের জোর দেওয়ার আহ্বান। উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতা, অনিয়মের অভিযোগে তিতাসে ভোট স্থগিত। বিশ্বকাপে দায়িত্ব বুঝে ব্যাটে বলে পারফর্ম করতে চান মিরাজ। পেস স্পিনে সমন্বয়ের তাগিদ। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। ঢাকা শহরের বহুতল ভবন পরিদর্শনের জন্য 24টি টিম গঠন করা হয়েছে, আপনি জানেন কিবরিয়া। এবং এই টিমগুলো কিন্তু কালকে থেকেই শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করবে এবং অনুমোদনহীন কোনো ভবন পাওয়া গেলে সেগুলি গুড়িয়ে ফেলা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন গণপূর্তমন্ত্রী। দেখেন, এমন কোনো ঘটনা, এ ধরনের কোনো বড় দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলেই কিন্তু এই কথাগুলো বারবার সামনে আসে। ঝুঁকিপূর্ণ ভবন, আমাদের কাছে যে তথ্য আছে সেটি দেখা যাচ্ছে গত বছর 14ই আগস্ট হাইকোর্ট বলেছিল যে 3 মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করে হাইকোর্টে জমা দিতে, আদালতে জমা দিতে। তো সেটা কি হয়েছে আমরা জানি না, বা সেই তালিকা হয়েছে কিনা, সেই তালিকা করা হলে সেটি নিয়ে কতদূর কাজ হয়েছে সেটাও আমরা জানি না। আজকে বলা হচ্ছে কালকে থেকে তারা শনাক্ত করতে নামবে। গত বছর যদি এই তালিকাটা থাকতো তাহলে আজকে শনাক্ত করার প্রয়োজন হতো না। যাই হোক, আমরা আশা করব যে এই কথাগুলো আশ্বাসের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না, এগুলো কার্যকর হবে। তাহলে এই ধরনের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত হলে আমাদের এভাবে বেঘরে প্রাণ হারাতে হবে না মানুষকে, বহুতল ভবনে আটকা পড়ে আগুন বা যে কোনো দুর্ঘটনায়। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। বনানীর আগুনের পর রাজধানীর বহুতল ভবন নিয়ে করণীয় ঠিক করতে রাজুক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন গণপূর্তমন্ত্রী। সংস্থাটির কর্মকর্তাদের দেন নানা দিক নির্দেশনা। বিভিন্ন পর্যায়ে অনেকগুলো কমিটি গঠিত হয়েছে। বৈঠক শেষে সম রেজাউল করিম জানান, সোমবার শুরু হওয়া রাজুকের অভিযানে দেখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও নকশা না মেনে কেউ ভবন নির্মাণ করেছে কিনা। বলেন, মালিক যত শক্তিশালী হন না কেন, অনুমোদনহীন ভবন গুড়িয়ে দেওয়া হবে। ধরুন একটা বিল্ডিংয়ে সকল কিছু ঠিক আছে, তিনি শুধু অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখেন নাই, অথবা তিনি একটা সিঁড়ি অতিরিক্ত রাখার কথা ছিল, রাখেন নাই, তাকে আমরা নির্দেশ দেবো এটা পালন করতে হবে। এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে। যদি তিনি না রাখেন, এই বিল্ডিংটি ব্যবহার করতে পারবেন না। সরকারি বেসরকারি রাজনৈতিক নেতার, মালিকের, মন্ত্রীর, আমরা সকল ক্ষেত্রে যেতে চাই। এফআর টাওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, তদন্ত কমিটি কাজ করছে। ভবনটির অবৈধ অংশ নির্মাণের সময় রাজুকের দায়িত্বে থাকা কর্মকর্তাদের যোগসাজশ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 2007 সালে রিপোর্ট আসলো যে এই এফআর টাওয়ার বিধি বহির্ভূতভাবে 18 তলা থেকে 23 তলা করছেন। এই রিপোর্টটা একজন অথরাইজড অফিসার সাবমিট করার পরেও দুর্ভাগ্যজনক হলো সত্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কারা এই জাতীয় ফটোকপি ঢুকালেন ফাইলের ভিতরে, অথবা মূল রেকর্ড, সেই সময় রেকর্ড কিপার কে দায়িত্ব ছিলেন, রেকর্ড কোথায় হারিয়ে গেল, এটা আমরা দেখতে চাই। এখন থেকে রাজধানীর সব ভবনের তথ্য থাকবে রাজুকের কাছে। এছাড়া 1 মে থেকে সংস্থাটির সব সেবা অনলাইনে পাওয়া যাবে বলেও জানান গণপূর্তমন্ত্রী। না, রাজুক ভবন ঝুঁকিপূর্ণ ভবন, এটা আলোচনা হতে পারে, বাস্তবতা কিন্তু তা না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন বলেছেন, রাজধানীতে নিয়ম কানুন না মেনে 5,500 ভবন নির্মিত হয়েছে। রাজুক চাইলেও এখন তা ভাঙতে পারবে না। আর ফায়ার সার্ভিসের পরিচালক জানিয়েছেন, ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকলে তাদের সক্ষমতা কোনো কাজে আসবে না। সকালে স্টেট ইউনিভার্সিটির গোলটেবিল আলোচনায় তারা একথা বলেন। প্রতি বছর সারা দেশে অন্তত 16,000 আগুনের ঘটনা ঘটে, আর এ সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে। বেড়ে চলছে প্রাণহানি, ক্ষয়ক্ষতির পরিমাণও। ফায়ার সার্ভিসের যদি আমার ক্ষমতা না থাকে 20 টাকা পর্যন্ত রিচ করার, তাহলে আমি যখন বিল্ডিং এর প্ল্যান পাস করছি তখন এই সেফটি মেজারগুলোকে চিন্তা করে আমি সেগুলো কেন কনসিডার করব না।
আর ফায়ার সার্ভিস জানাচ্ছে গত ৮ বছরে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ১,৩০,২15টি। বেশিরভাগেরই শুরু বৈদ্যুতিক শর্ট সার্কিটে, আর এতে মৃত্যু হয়েছে ১,৯২৮ জনের। ভবন মালিকেরা অগ্নি নির্বাপনের ব্যবস্থা না রাখলে এখানে ফায়ার সার্ভিসের সক্ষমতা কোনো কাজে আসবে না বলে জানান এর পরিচালক। প্লাস্টিক থেকে যে পরিমাণ টক্সিক গ্যাস উৎপন্ন হয়, এটা তো মানুষ মারা যায়। আজকের যে বনানীর 22 তলা বিল্ডিং এর কথা চিন্তা করেন, এটা ডিজাইন, নট অনলি ডিজাইন, এর ভিতরে আপনার মডার্ন কন্টেন্ট, যাতে গ্লাস লাগে ডিজাইন করতেছেন, এটা আপনি মৃত্যুকূপ বানিয়ে রাখছেন। আর দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন বলেন, রাজুকের অনিয়মের কারণে রাজধানীতে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় 5,500 ভবন, মানা হয়নি বিল্ডিং কোডও। 5,500 ভবন তো একদিনে গড়ে ওঠেনি, কেউ না কেউ তো আমরা করেছি, আইন কেউ না কেউ ভঙ্গ করেছি। এটা অন্য দেশের কোনো নাগরিক করেনি, আমরাই করেছি, আমাদের নাগরিকদের মধ্য থেকে কেউ করেছে। যখন ভবনগুলো তৈরি হচ্ছিল তখন উচিত ছিল তখনই সেখানে আপনার বাধা দেওয়া এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা। এছাড়া দুর্ঘটনায় হতাহতদের সেবা নিশ্চিতে চিকিৎসা কেন্দ্র বাড়ানোর পরামর্শ আসে এই গোল টেবিল বৈঠকে। পাশাপাশি এসেছে ফায়ার স্টেশনের সংখ্যা বাড়ানোর পরামর্শ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বনানীর আগুনে পোড়া ভবনটি ব্যবহারে অন্তত 5 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে রাজুকের তদন্ত কমিটি। আগুনের শুরু শর্ট সার্কিট থেকে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সকালে গণশুনানি শেষে এ তথ্য দেয় দুর্যোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এফআর টাওয়ারের আগুনের কারণ ও সূত্র খুঁজতে প্রত্যক্ষদর্শীদের নিয়ে গণশুনানির আয়োজন করে দুর্যোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এতে অংশ নেন ভবনটির নানা অফিসের 24 কর্মকর্তা কর্মচারী। তাদের বর্ণনায় উঠে আসে সেদিনের ভয়াবহতার কথা। ছাদ থেকে ছাদ ধরা যায়, আর এই ছাদ থেকে এই ছাদে এসে পরে সবাইকে জানালাম আমি ছাদে আসছি, সেভ আছে, আপনারা চলে আসেন। SMS দিলাম, কল দিলাম। অনেকে আবার বলতেছে যে আমরা তো ধোয়ার কারণে বের হতে পারছি না, ছাদেও তো মনে হয় যেতে পারবো না। বাসি সিঙ্গাল দিতে দিতে স্যার চলে গেছি 6 তলা পর্যন্ত। আর 6 তলাতে যাওয়ার পর স্যার আমি আর উপরে যাইতে পারিনি। আর আমি কিছু অনেকের লোক আমাদের বড় বড় স্যারকে ওদেরকে স্যার আমি বের করে দিয়েছি 6 তলা থেকে। পরে দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান জানান 24 প্রত্যক্ষদর্শীর বক্তব্য নিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা। এটা সিদ্ধান্তে যাচ্ছি না, এটা হলো তাদের বক্তব্য যে 8ম তলায় থেকে আগুন লেগেছে এবং সেখানে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। আমাদের তদন্ত কার্যক্রমে এটা একটা অংশ গণশুনানি। এর আপনারা জানেন গতকাল কিন্তু আমরা মালিক মানে ল্যান্ডলর্ড যিনি মানে জমির মালিক যিনি যারা এই বিল্ডিং শুরু করেছিলেন তাদের কথা শুনেছি, তাদের কাগজপত্র নিয়েছি। এর আগে এফআর টাওয়ারের পর্যবেক্ষণ করে রাজুকের 6 সদস্যের তদন্ত কমিটি। পরে তারা জানান ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি ছিল, তাই ভবনটি ব্যবহারের আগে প্রয়োজন হবে আরও পরীক্ষা নিরীক্ষার। এর মধ্যে ওই যে ডিটেলিং অ্যাসেসমেন্ট যেটা আমরা বলছি বিল্ডিং চেকিং গার্মেন্টসে, এটা কিন্তু অহরই করা হচ্ছে সব বিল্ডিং। ওইটা করে দেন বলতে পারবো যে বিল্ডিংটা টিকবে কি টিকবে না। তার অবশ্যই একটা কিছু তারতম্য, কিছু একটা তো প্রবলেম হয়তো আছে, নাও থাকতে পারে। তো সেটাই আসলে অ্যাসেস না করতে বলতে পারছেন। আমরা বাইরে থেকে দেখে হয়তো বলতে পারি প্রবলেম আছে, বাট এটা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান না করে আসলে আমরা বলতে পারছি না টিকবে কি টিকবে না। বহুতল এই ভবন নির্মাণের আগে 2 দফা নকশা পরিবর্তন করে দেওয়া হয়েছিল 18 তলার অনুমোদন। তারপরও 22 তলা হওয়ায় রাজুকের দায় দেখছে তদন্ত কমিটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে এফআর টাওয়ারের আগুনের ঘটনায় গ্রেপ্তার ভবনের একাংশের মালিক তাজবির উল ইসলাম এবং জমির মালিক SMHI ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। বনানীর এফআর টাওয়ারে বৃহস্পতিবারের আগুনে নিহত হন 26 জন। এরপরেই ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ নির্মাণ ত্রুটির বিষয়টি সামনে আসে। অভিযোগ ওঠে বিল্ডিং কোড না মেনেই নির্মিত হয়েছে ভবনটি। এই ঘটনায় অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে শনিবার রাতে গ্রেপ্তার হন ভবনের একাংশের মালিক তাজবির উল ইসলাম এবং জমির মালিক SMHI ফারুক। রোববার তাদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রূপায়ণ তো সেই বিল্ডিং রেজিস্ট্রি করে দেয়ই নাই, পুরোটার মালিক তো এখন কাগজে পত্রে এবং অ্যাজ পার ল রূপায়ণ এটার মালিক এখনো 10টা ফ্ল্যাটের মালিক তারা আছে। অবশ্যই আসামি হয়েছে তো, রূপায়ণ আসামি হয়েছে তো, সে ধরতে পারে নাই। মিস্টার কি নাম ওর? নাম হলো লিয়াকত আলী খান মুকুল। এই ঘটনায় রাজুক বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের দায় আছে কিনা সে বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেয়নি পুলিশ।
তবে তারা বলছে ঘটনার তদন্তে কোনো চাপ পরোয়া করা হবে না। কাজের নিশ্চয়তা বিধান করা, সঠিকভাবে হচ্ছে কিনা সেটার নিশ্চয়তা বিধান করা এই পার্টিকুলার অর্গানাইজেশনের। আপনি যদি মনে করেন যে সব কিছু পুলিশ দেখবে, এই প্রত্যেক অর্গানাইজেশনের ব্যত্যয় সব পুলিশ ধরবে, এটা কোনোদিনও সম্ভব না এবং এটা পুলিশের কাজও না। তদন্তে যাদের গাফিলতির প্রমাণ পাওয়া যাবে মামলায় তাদের সবাইকে আসামি করার কথা জানিয়েছে পুলিশ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্পের বিকাশে ব্যাংক ঋণের যে জটিলতা তাকে বড় বাধা মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি বলছেন যে সুদের হার কেন কমানো হচ্ছে না সে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন এ সময়। দেখেন, এই মেয়াদে ক্ষমতা গ্রহণের পরে প্রধানমন্ত্রী যখন ব্যবসায়ীদের সঙ্গে প্রথম বৈঠকটি করলেন সেখানে তিনি স্পষ্টই বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার তারা নিজেরা ব্যবসা করে না, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করে দেয় এবং ব্যাংকে সুদের হার কমানো এবং সরলীকরণ করা, এটা কিন্তু প্রধানমন্ত্রী বারবারই বলেছেন। আমরা দেখেছি যে ব্যাংক মালিকদেরকে বা বিভিন্ন সভায় এটা একাধিকবার বলা হয়েছে এবং ঘোষণাও এসেছে, কিন্তু কেন এটি হচ্ছে না সেটি অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন। আমার মনে হয় প্রধানমন্ত্রীর যেই সদিচ্ছা ব্যবসা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করা, একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা, সেটির জন্য ব্যাংক সুদের হার কিন্তু একটা বড় অন্তরায়। তবে এবার নিশ্চয়ই ব্যাংক কর্তারা অবশ্যই নড়ে চড়ে বসবেন এবং বাধা কেটে যাবে। আমরা প্রতিবেদনটি দেখি। অর্থনীতির চালিকা শক্তি শিল্প খাত। বর্তমানে দেশজ উৎপাদনে এ খাতের অবদান 33.71%। 2021 সালের মধ্যে তা 40% উন্নীত করতে চায় সরকার। সে লক্ষ্যেই উদ্যোক্তা সহ দেশ বিদেশের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রথমবারের মতো জাতীয় শিল্প মেলার আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এতে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় শিল্প ঋণে ব্যাংক সুদের হার কমানোর দাবি জানান ব্যবসায়ী নেতারা। 12-14% ইন্টারেস্ট দিয়ে কিন্তু কোনো ব্যবসা কিন্তু করা সম্ভব না। তার জন্য ইন্টারেস্ট রেট কিভাবে কমানো হয় এটার উপরে আমরা কাজ করতেছি। পরে শিল্প খাতের বিকাশ সংকট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীও। শিল্পের বিকাশে ব্যাংক ঋণকে বড় জটিলতা বলেও মনে করেন তিনি। এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে। তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে যে তারা ব্যাংকও চালাচ্ছে, শিল্পও চালাচ্ছে, আবার তারা সুদের হার কমাবে না। তাহলে তাদের ব্যবসা কি আছে না আছে, ট্যাক্সটা ঠিকমতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, কাঁচামালটা ঠিকমতো আনছে কিনা। শিল্পকে বহুমুখী করার আহ্বান জানিয়ে পরিবেশ রক্ষায় উদ্যোক্তাদের মনোযোগ চান শেখ হাসিনা। দেন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পরামর্শ। কারণ এই যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, সব নষ্ট, এটার দিকে কেউ নজরই দিতে চান না। আপনারা যদি এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে হবে, এই তো, সেটা যদি আপনারা করেন তাতে আমাদের পরিবেশটাও সুরক্ষিত হয়। কিন্তু এইখানে কার্পণ্য কেন? এবারের মেলায় সারা দেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির ও হাইটেক পণ্য নিয়ে অংশ নিচ্ছে 300 উদ্যোক্তা প্রতিষ্ঠান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 জুলাই থেকে একাধিক স্তরের নতুন ভ্যাট আইন চালুর কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এনইসি সম্মেলন কক্ষে বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে এক বৈঠকে তিনি একথা জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, 3 ধাপের নতুন আইনে সর্বোচ্চ 10 এবং সর্বনিম্ন 5% হারে ভ্যাট নির্ধারণ করা হবে। এবারের ভ্যাট আইন ব্যবসায়ীদের আশা পূরণ করবে বলেও আশ্বাস দেন তিনি। প্রথম ধাপে 50,000 প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি দেওয়া হবে। প্রতি 10 মেশিনের বিপরীতে একজন করে এনবিআর কর্মকর্তা থাকবেন বলে জানান সংস্থা চেয়ারম্যান। বৈঠকে অর্থমন্ত্রী মোস্তফা কামাল বলেন, উপযুক্ত সবাইকে ভ্যাটের আওতায় আনা হবে। জুলাইয়ে নতুন আইন চালু হওয়ার পর সবার ভ্যাট প্রদান বাধ্যতামূলক হবে বলেও জানান তিনি। আগামী বাজেটে সিরামিক খাতের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো এবং বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে নতুন এবং রিকন্ডিশনড গাড়ির শুল্ক বৈষম্য দূর চান আমদানিকারকেরা। সেগুনবাগিচায় এনবিআর সভাকক্ষে সকালে প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব দেন ব্যবসায়ীরা। বর্তমানে দেশে সিরামিক প্রতিষ্ঠান আছে প্রায় 60টি। এখন পর্যন্ত এ খাতে বিনিয়োগ করা হয়েছে 8,000 কোটি টাকার বেশি। দেশে উৎপাদিত সিরামিক রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, যদিও সিরামিক তৈরির প্রায় সব ধরনের কাঁচামাল আমদানি নির্ভর। কাঁচামাল আমদানিতে সর্বনিম্ন 5 ও সর্বোচ্চ 25% হারে আমদানি শুল্ক দিতে হয় সিরামিক ব্যবসায়ীদের। পাশাপাশি জ্বালানির উচ্চমূল্য এ খাতে বড় বাধা বলে জানালেন ব্যবসায়ীরা। তাই দেশীয় শিল্পের প্রসারে শুল্ক হার সমন্বয়ের প্রস্তাব তাদের।
টাইলস আমরা আমদানি করি, স্যানিটারি আমরা আমদানি করি, এই আমদানির ডিউটিটা আমরা বাড়ানোর জন্য আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে আমরা একটা আবদার করছি। এদিকে রিকন্ডিশনড গাড়িতে 5 বছরের জন্য অবচয় সুবিধা 45% রাখার প্রস্তাব করে গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। নতুনের সাথে এই রিকন্ডিশন কিংবা পুরাতন গাড়ির এই যে ডিউটি, সেটা কিন্তু অনেক বড় গরমিল আছে। দুই সংগঠনের যৌক্তিক প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। দেশীয় টাইলস যাতে বাজার পায় সেই জন্য বিদেশি টাইলসের ক্ষেত্রে আমরা একটা পার্থক্য রাখার চেষ্টা করব। নতুন গাড়ির ক্ষেত্রে কত ডিউটি হয়, পুরাতন গাড়ির ক্ষেত্রে কত ডিউটি হয়, এই বৈষম্যটা আমরা দূর করার একটা প্রক্রিয়া বের করার একটা চেষ্টা করব। দেশে গাড়ির উৎপাদনকে উৎসাহিত করতে একটি নীতিমালা তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ পাচার ও চোরাচালান রোধে সমন্বিতভাবে কাজ করবে বাংলাদেশ ও ভারতের শুল্ক গোয়েন্দা বিভাগ। রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া 2 দিনের শুল্ক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ তথ্য জানানো হয়। বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর সহ দেশের 31টি স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি চলছে। ভারত থেকে প্রতিনিয়ত আমদানি হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য। এ সুযোগ কাজে লাগিয়ে অসাধু চক্র যাতে চোরাচালান বা অর্থ পাচার করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হবে। বৈঠকে 2 দেশের বাণিজ্য সহজ করার উপর জোর দেওয়া হয়। এছাড়া জাতীয় নিরাপত্তা, পণ্য দ্রুত খালাস, নিরাপদ সীমান্ত, অবাধ পরিবহন চলাচল, তথ্য সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। Relating to cultural, social and economic pressure and the arts of the strong economic ties. Would meet regularly at a regular. Bangladesh is now working beyond its. সীমান্তে চোরাচালান ও অর্থ পাচার রোধে কাজ করছে 2 দেশের শুল্ক গোয়েন্দা বিভাগ। কোনো অসাধু চক্র যেন অবৈধ কাজ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হচ্ছে। এ লক্ষ্যে 2 দেশই সমন্বিতভাবে কাজ করবে। Terrorist activities etc. চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট শেষে চলছে গণনা। সকাল 8টায় শুরু হয়ে ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। এবার ভোট হয়েছে 22 জেলার 106টি উপজেলায়। এর মধ্যে ইভিএম ব্যবহার করা হয়েছে 6টিতে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। তবে এবারেও ভোটারের উপস্থিতি ছিল কম। প্রতিদ্বন্দ্বী না থাকায় 23 উপজেলার চেয়ারম্যান পদে আগেই নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে আমরা দেখলাম যে বিচ্ছিন্ন কিছু সহিংসতা কিন্তু আজকে হয়েছে এবং অনিয়মের অভিযোগে কুমিল্লা, তিতাস ও বুড়িচংয়ে একটি সহ মোট 4টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে। আটক হয়েছেন 2 প্রিজাইডিং কর্মকর্তা সহ 12 জন। দেখেন, এবার উপজেলা নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় সেটি হচ্ছে ভোটারের উপস্থিতি। আজকেও ভোটারের উপস্থিতি কম ছিল। এটি আমরা বরাবরই বলে আসছি, গণমাধ্যম কর্মীরা বা বিশ্লেষকেরাও বলছেন যে ভোটারদের আসলে আস্থায় আনতে হবে নির্বাচন কমিশনকে। এটা অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব যেন ভোটার আস্থায় নিতে পারেন। নির্বাচন কমিশন অবশ্য একটা কথা বলছে যে যেহেতু বড় একটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি সেজন্য ভোটার কম হচ্ছে। কিন্তু আরেক দিকে দেখেন যে আজকেও কিন্তু বেশ কয়েকটি উপজেলায় চেয়ারম্যান আগেই নির্বাচিত হয়ে গেছেন, যেহেতু প্রতিদ্বন্দ্বী ছিলেন না। সব মিলিয়ে এবারে ভোটটা আসলে মানুষের কাছে পৌঁছাতে পারেনি, সেটি এমনভাবে মানুষকে যুক্ত করতে পারেনি, সেটাই দেখা যাচ্ছে। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখে আসি। সারা দেশে ভোট গ্রহণ হয়েছে 8,000-এরও বেশি কেন্দ্রে। 22 জেলার 106 উপজেলায় নির্বিঘ্নে চলে ভোট। নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের কারণে অধিকাংশ জায়গায় ভোট হয় শান্তিপূর্ণ পরিবেশে। তবে গত 3 ধাপের ধারাবাহিকতায় এবারও ভোটার উপস্থিতি ছিল কম। আমার ভোট আমি দিলাম, আমার ইচ্ছা মতন যার ইচ্ছা তারে ভোট দিলাম, শান্তি পরিবেশে ভোট দিয়ে এখন ওই বাড়ির দিকে চলে যাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেশন প্রচুর কড়া, কথাটা বুঝতে পারছেন না? যেখানে যাবেন আগে আপনার কার্ডটা দেখে কত নম্বর কক্ষ বলে দিচ্ছে। দেশের সরকারেরও অনেক ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। মানুষ যার ভোট সে দিতে পারছে, আমি কৃতজ্ঞতা জানাই। তবে কুমিল্লার বুড়িচংয়ের বারেশ্বর কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় 3 জন আহত হয়েছেন। এরপর সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া অনিয়মের অভিযোগে তিতাস উপজেলার সবগুলো কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছনার ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। ফেনী সদরের আমিনউদ্দিন কেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হয়েছে। ইভিএমে পছন্দের প্রতীকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ভোটাররা।
আমার ভোটটা আমি দেওয়ার জন্য বহুত চেষ্টা করছিলাম, এতে আমার বারবার কারণ তোর ভোট দিয়ে হয়ে গেছে, তুই বার হয়ে যা, আমি একটিভি দিছি, তুই যাবো যা। আমি এতে কার্ড ঢুকেছি, মত তার একজন বটম টিভি ভোট দিয়ে দিছি, আমারটা দিবেলে আমার দেনে। ভোলার তজুমুদ্দিনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর বেগমের গাড়িতে হামলায় আহত হন 3 জন। গাড়ির ভিতরে ঢুকছে 15-16 জন আর বাইরে যারা ঢুকছে আমরা আসলে বুঝে উঠতে পারিনি যে কি হচ্ছে। হঠাৎ করে আমাকে অনেক জোরে লাফিয়ে করে আমি নিচে পড়ে যাই। ঢাকার ধামরাইয়ের কান্দাপুটুল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার পক্ষে জাল ভোটে সহযোগিতার অভিযোগে প্রিজাইডিং অফিসার আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলের বাসাইলে দক্ষিণপাড়া কেন্দ্রে একই অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পারভিন সুলতানা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া খুলনার রূপসায় ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী তাঁবুতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমস্যা সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম টুনটুনি বরিশাল থেকে। তিনি বলছেন বরিশালের মুলাদি থানার টুমচর এলাকায় এখনো বিদ্যুৎ আসেনি, এলাকাবাসী এই সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন। চট্টগ্রাম থেকে শিহাব বলছেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বাসিন্দারা কয়েক দশক ধরে কালুরঘাট সেতু নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। একমুখী সেতুর কারণে ঘন্টার পর ঘন্টা যানজট হয়, অনতিবিলম্বে এই সেতু নির্মাণ শুরুর আবেদন জানিয়েছেন তিনি। হিরণ লক্ষ্মীপুর থেকে তিনি বলছেন আমার এলাকায় ইভটিজিং এর প্রবণতা বাড়ছে, এর হাত থেকে মুক্তির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। দর্শকদের ধন্যবাদ তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে কাল নামছে রাজুক, এফআর টাওয়ারের মালিক ফারুক তাজবির রিমান্ডে। ব্যাংক ঋণে সুদ হার না কমায় প্রধানমন্ত্রীর প্রশ্ন, বহুমুখী পণ্যে শিল্প মালিকদের জোর দেওয়ার আহ্বান। উপজেলায় ৪র্থ ধাপের নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতা, অনিয়মের অভিযোগে তিতাসে ভোট স্থগিত। বিশ্বকাপে দায়িত্ব বুঝে ব্যাটে বলে পারফর্ম করতে চান মিরাজ, পেস স্পিনে সমন্বয়ের তাগিদ। আর এই ছিল আজকের সংবাদ। আমন্ত্রণ পরের আয়োজনে।